আমাদের চ্যানেলে দেখেছেন প্রশ্ন করুন উত্তর পাবে প্রথম ভাগটা আমি রিভিউ করেছিলাম। আর এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। এটা আজকে মায়াপুর থেকে নিয়ে এসেছি। আজকে মায়াপুর গেছিলাম এবং অনেক কটা বই একসাথে নিয়ে এসেছি। তো আমার প্রশ্ন করুন উত্তর পাবে সেবার নেওয়া হয়নি, তাই এবার আমি নিয়ে আসলাম এটা। এটার দাম নিচ্ছে 200 টাকা, মায়াপুর ইস্কন থেকে পাওয়া যায়। বেশ মোটা একটা বই এবং বোঝাই যাচ্ছে যে অনেক প্রশ্নের সংকলন রয়েছে। পৃষ্ঠা সংখ্যা 894, মানে প্রায় হাজারের কাছাকাছি বই। 894 মানে তো 900-র কাছাকাছি বই। এখানে অনেক রকম বিষয়ের উপর ব্যাখ্যা করা হয়েছে, অনেক রকম বিষয়, অনেক প্রশ্ন, অনেক মানুষ অনেক প্রশ্ন করেছে। সেই সমস্ত প্রশ্নগুলোর সব উত্তর দেওয়া আছে। বইটি যখন আমি খুলি তখন আমি দেখি ভক্তি বেদান্ত বুক স্টার্স এবং এটি সনাতন গোপাল দাস ব্রহ্মচারী কর্তৃক উত্তর প্রদান, জয় পতাকা স্বামী মহারাজের চরণাশ্রিত। এখানে আমি আপনাকে একবার সূচিপত্র দেখাই কী কী বিষয় আছে, যার মধ্যে ইম্পর্টেন্ট সূচিপত্রগুলো একবার বলি। যেমন হচ্ছে নেশা বা আমিষ আহারে কুকর্ম, ভক্ত অভক্তের লক্ষণ, বার ব্রততিথি, জীবের কর্ম কর্মফল, সাকার নিরাকার উপাসনা, চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলিতে বিভিন্ন মানুষ প্রশ্ন করেছে ইসকনকে, এবং সেই সমস্ত প্রশ্নগুলির যে উত্তর দেওয়া হয়েছে সেই উত্তরগুলির সারবত্তা এখানে লেখা হয়েছে। আমি একটা খুলে পাঠ করে দেখাই যাতে আপনি বুঝতে পারেন। আমি নেশাহার ও আমিষ আহার কুকর্ম এটাই পড়ি সবার আগে, কারণ এই বিষয়ে সবার আগে মানুষের সবথেকে বেশি ভক্তিপথে আসার আগে এটাই প্রশ্ন থাকে যে গাছও তো প্রাণ আছে এবং জীবেরও প্রাণ আছে, তাহলে গাছ হত্যা করে পাপ হয় না, অথচ আপনারা বলছেন যে জীব হত্যা করলে পাপ হয়। দেখি নেশা ভাঙো আমিষ আহারে কুকর্মে কী আছে একটা দেখি। বলছে, আমরা সংসারী মানুষ মাছ মাংস না খেয়ে থাকতে পারি না। আমরা তো সকালে সন্ধ্যায় ভগবানের নাম করি। আমরা ছেলেপিলে নিয়ে ঘর করছি, মাছ মাংস না খেলে চলবে কী করে? উত্তর দিয়েছে, প্রথমত মাছ মাংস খাওয়াটা যথার্থ সংসারী লোকের কাজ নয়। মাছ মাংস খাওয়ার জন্যে নয়, মাছ মাংস খাওয়ার জন্য নিশ্চয়ই মানুষ সংসারী হয় না। এখানে আপনাকে একটা কথা বলে রাখি, আগেকার দিনে যে গার্হস্থ্য আশ্রমটা ছিল, বানপ্রস্থের পর গার্হস্থ্য আশ্রম, সেখানে কিন্তু প্রকৃত গার্হস্থ্য আশ্রমে মাছ মাংস অনুপস্থিত ছিল। আপনারা ভাবছেন যে সংসারী মানুষ মানে আপনি গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করেছেন, অ্যাকচুয়ালি তা নয়। আপনারা যে গার্হস্থ্য আশ্রমটা বলছেন সেটা হচ্ছে গৃহমেধি। অর্থাৎ ভাগবতে আপনারা যদি পাঠ করেন তাহলে দেখবেন যেখানে দুরকম বিরক্ত কথা আছে। এক হচ্ছে গৃহস্থ, যে গার্হস্থ্য আশ্রম পালন করে তাকে গৃহস্থ বলা হয়। আর যে গার্হস্থ্য আশ্রমে যেমন জবন কুলজাত নীচ কুলজাত মানুষরা যারা গার্হস্থ্য আশ্রমের বিরুদ্ধাচারণ করেন, বেদকে মানে না, তাদের বলে গৃহমেধি। ভগবত যদি পড়তেন ভাগবতে পরিষ্কার ভাষায় এটা উল্লেখ করা আছে। তো যারা প্রকৃত গার্হস্থ্য আশ্রম পালন করে তারা ব্রহ্মচর্য আশ্রম পালন করার পর শুধুমাত্র সন্তান সন্ততি, কৃষ্ণভক্ত সন্তান সন্ততি উৎপাদনের জন্যই ঘি সুখটা করে। যারা গার্হস্থ্য আশ্রম করতে চায় না তারা সরাসরি ব্রহ্মচর্যের পর সন্ন্যাসী হয়ে যায়। কিন্তু যারা গৃহস্থ সুখ কিছুটা ভোগ করতে চান তারা গার্হস্থ্য আশ্রম পালন করে, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস ধারণ করেন। তো দুটো পথই আছে। বেদে দুরকম পন্থা আছে, এক হচ্ছে জগৎকে ভোগ করার পন্থা, এক হচ্ছে জগৎ ত্যাগ করার পন্থা। যারা জগৎকে ভোগ করতে চাইবে তাদেরকে বলা হয় প্রবৃত্তি মার্গ। আর প্রবৃত্তি মার্গে যাওয়ার জন্য বেদ বলেছে ঠিক আছে, তুমি তুমি একদমই পারছো না, তো তোমাকে আমি 4টে আশ্রম দিলাম। প্রথমে বানপ্রস্থ, তারপরে গার্হস্থ, তারপরে প্রথমে ব্রহ্মচর্য করো। ব্রহ্মচর্য করে কি সেখানে তোমাকে সংযম শেখানো হবে, তোমাকে নিয়ন্ত্রণ করা শেখানো হবে। আজকের দিনে মানুষের যে সবথেকে অসুবিধা হচ্ছে, মানুষের কোনো নিয়ন্ত্রণই নেই। না আছে নিজের ওপর নিয়ন্ত্রণ, না আছে নিজের মনের ওপর, নিজের কর্মের ওপর, নিজের কথার ওপর, নিজের খাদ্যাভ্যাসের ওপর, কোনো কিছুর উপরই নিয়ন্ত্রণ নেই। তো বানপ্রস্থ আশ্রমে এটাই শেখানো হতো যে কী করে নিয়ন্ত্রণ করতে হয় চারদিকে থেকে। তারপরে যখন তুমি বানপ্রস্থ আশ্রমে ভালো করে নিয়ন্ত্রণ শিখে যেতে, তখন গুরু বলতো যে নাও এবার তুমি গৃহস্থ আশ্রমে যাবে বা গার্হস্থ আশ্রমে যাবে। তো সেখানে যাওয়ার আগে গুরু তাকে বলে দিত যে এবার তুমি কোন কুলজাত হবে। অর্থাৎ আপনারা ভাবছেন যে হয়তো সবাই জন্মসূত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্য শুদ্ধ হয়ে জন্ম, না, গুরু দেখতো যে এর কোন দিকে টেন্ডেন্সি আছে। ধরুন কোনো গৃহস্থ পুরো গুরুকুলে কী হতো, সমস্ত জায়গা থেকে ছেলেরা আসতো। বানপ্রস্থ ব্রাহ্মণের ছেলে আসতো, ক্ষত্রিয় ছেলে আসতো, বৈশ্য ছেলে শুদ্ধ আসতো, সমস্ত জাতের ছেলে আসতো। গুরু দেখতো যে এর কীরকম গুণ আছে। যদি ব্রাহ্মণের ছেলে অথচ গুণ হচ্ছে ক্ষত্রিয়ের মতো, তো তাকে ক্ষত্রিয় বলা হতো। যেমন আমরা ঋষি বিশ্বামিত্রকে দেখেছি, তিনি ছিলেন রাজার সন্তান অথচ হয়েছিলেন ব্রাহ্মণ। তো এইভাবে গুণ অনুসারে প্রতিটা আলাদা আলাদা ক্লাসে মানুষ হতো। অর্থাৎ আজকের দিনে ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো। অর্থাৎ স্কুলে অনেক ছেলেমেয়েরা পড়তে আসে, কিন্তু যারা বড় হয়, বড় হওয়ার পর যে শিক্ষা পদ্ধতি ঠিক করে যে এ কীরকম হয়, এর ডাক্তারের দিকে টেন্ডেন্সি আছে তো এর থেকে ডাক্তার, এর আইনজীবী হওয়ার টেন্ডেন্সি আছে একে আইনজীবী, তো এইভাবে ব্যাপারটা ছিল। কিন্তু পরবর্তীকালে এসব অধঃপতন হয় এবং মানুষ মনে করতে থাকে যে ব্রাহ্মণরাই উচ্চ কুলজাত এবং ব্রাহ্মণ ছেলে ব্রাহ্মণ হবে। এভাবে অনেক রকমভাবে অকাল কুষ্মাণ্ড টাইপের থিওরি সব কল্পনা করা হয়। যাই হোক, তো এই কারণে আমি বললাম যে প্রকৃত যে গার্হস্থ্য আশ্রম পালন করে যে গৃহস্থ, সে কিন্তু মাছ মাংস খায় না, সে কিন্তু বেদ মেনে চলে। যাই হোক, দ্বিতীয়ত মাছ মাংস না খেলে মানুষ খুব ভালোভাবে থাকতে পারে, বরং শাক সবজি ফল মূল বিনা মানুষই বাঁচতেই পারে না। এই কথাটি বুঝে নিতে আপনি কি ভাবতে পারছেন, পৃথিবীতে আপনি এমন একটা মানুষকে দেখান যে শুধু মাছ মাংস খেয়ে জীবন ধারণ করে আছে।
একমাত্র পশুরাই মাছ মাংসকে জীবন ধারণ করে থাকে। আর যারা পশু জাতীয় মানুষ, অর্থাৎ মানুষ তো দেখতে, কিন্তু জীবন হচ্ছে পশু জাতীয় মতো, যেমন আদিম অসভ্য মানুষরা তারা মাছ প্রতিনিয়ত মাংস আহারই করতো। তো আপনি কি আদিম অসভ্য যুগের সেই সব মানুষ? যাই হোক, তৃতীয়ত বলছেন আপনি ভগবানের নাম সকাল সন্ধ্যায় করেন। যদি ভগবানের নামে আপনার মন, তাহলে ভগবানের মহাপ্রসাদে কেন আপনার রুচি নেই? অবশ্যই, যদি আমি ভগবানের নাম করি তো ভগবান আমাকে যেরকমভাবে জীবন ধারণ করতে বলেছে আমি সেভাবে জীবন ধারণ করব। ভগবান যদি বলে থাকে যে সকল জীবই আমার সন্তান, তাহলে আমি কেন আরেকটা জীবকে হত্যা করব? ভগবান আমাকে বলেছে ঠিক আছে আমার সকল জীবই সন্তান, কিন্তু তোমাকেও তো বেঁচে থাকতে হবে, তাই তোমার জন্য আমি সব থেকে নিম্নতর চেতনার জীব খাদ্য হিসাবে রাখছি। তাই তুমি সব থেকে উন্নতর চেতনার জীব, তোমাকে আমি গাছ খাদ্য হিসাবে রাখছি। এবার দেখুন চতুর্থত কী বলছে, যে আপনি ছেলেপিলে নিয়ে ঘর করছেন। এক আদর্শ পিতা মাতার কাছে কেবল নিজেদের জাত ছেলেপিলেই নয়, অন্যের গর্ভস্থ জীব ও সন্তানের মতো। এমন নয় যে আমাদের গর্ভজাত সন্তানকে আদর করব আর অন্যের গর্ভজাত সন্তানকে খেয়ে ফেলতে হবে। গঙ্গাপুত্র ভীষ্মদেব বলেছেন, যে ব্যক্তি মোহগ্রস্ত হয়ে পুত্রের মাংস তুল্য অন্য প্রাণীর মাংস ভক্ষণ করে সে অত্যন্ত নিম্নজাত বলে পরিগণিত হয়। তাকে বহুবিধ পাপ জনিতে জন্ম নিতে হবে। পরের শরীরের মাংস ভক্ষণ করে আপন শরীরের মাংস পুষ্ট করতে যে ইচ্ছা করে, তাকে প্রত্যেক জন্মেই উদ্বিগ্ন চিত্তে কাল যাপন করতে হবে। তাই আত্মকল্যাণকারী পক্ষে অবশ্যই মাছ মাংসাদি ভক্ষণে বিরত হওয়াই শ্রেয়। এটি মহাভারতের 114তম অধ্যায়, 114তম থেকে 115তম অধ্যায় পেয়ে যাবেন। পঞ্চমত, আপনি সংসারী অর্থাৎ গৃহস্থ জীবনে প্রবেশের আগে ব্রহ্মার পুত্র কর্দম মুনিকে ভগবান নির্দেশ দিয়েছিলেন, সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন করো, সবাইকে অভয় প্রদান করে আত্ম উপলব্ধি করো। আপনি যদি অপরের মাংস খাওয়ার জন্য উদ্গ্রীব হন, তবে আপনার দয়া কোথায়? আর অন্য জীবের অভয় কোথায়? আপনার আত্ম উপলব্ধি কোথায়? আপনার বেঁচে থাকাটা অন্যের কাছে নিদারুণ উদ্বেগের কারণ মাত্র। তো অনেকভাবে আছে, এইটা দেখুন। সপ্তমত, যে মানুষটা মাছ মাংস খায় না তারা কি সংসারী হচ্ছে না? আমাদের দেশের 29টা রাজ্য, তার মধ্যে 4-5টা রাজ্য মাত্র আমিষাশী। তাহলে বাকি 25-26টা রাজ্যের লোক কি সংসারী নয়? নাকি তাদের ছেলেপিলে নেই? নাকি তারা বাঁচতে পারছে না? অষ্টমত, কোনো ভদ্র মানুষ চায় না তাদের সংসারটা রাক্ষস ভূত পিশাচদের সংসারে পরিণত হোক। কিন্তু মানুষ যদি রাক্ষস পিশাচদের প্রিয় খাবার রক্ত মাংস হাড় পিত্তে রুচিশীল হয়, তাহলে সেই মানুষের সংসারটি কী ধরনের হবে? যক্ষ রক্ষাংশী ভূতানি পিশাচা পিশিতাসনা। যক্ষ রাক্ষস ভূত পিশাচরাই আমিষাশী হয়, ভাগবতের 4th খণ্ডের 18তম অধ্যায় 21 নম্বর শ্লোকে বলা হয়েছে। কোন দুঃখে আপনি পিশাচের সংসার করবেন? তো এখানে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি আমি। 11তম অধ্যায় আর দ্বাদশটা বলছি। আয়ুর্বেদিক ডাক্তাররা বলেন মাছ মাংস থেকে অতিরিক্ত কোলেস্টেরল শুদ্ধ রক্তকে দূষিত করে, ফলে শরীরের আর্টেরিওক্লোরোসিস নামক একটি ক্ষতিকারক বিক্রিয়া ঘটে। এর ফলে রক্তকেন্দ্রে হৃৎপিণ্ডে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। আমেরিকার এক বিখ্যাত স্বাস্থ্য দপ্তর ঘোষণা করেছে নিরামিষাশীদের তুলনায় আমিষাশীদের ক্যান্সার অনেক বেশি। ভেলুর চিকিৎসা কেন্দ্রে এক পরিসংখ্যানে দেখিয়েছে আমিষ ভোজীরাই বেশি জটিল রোগের দারুণ সেখানে ভিড় করেছে। আমি রিসেন্টলি এটা দেখছিলাম যে ভেলোরে সবথেকে বেশি চিকিৎসার জন্য যায় হচ্ছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ থেকে মানুষরা, পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম আর পাঞ্জাব। এবং খেয়াল করে দেখবেন এই জাতীয় অঞ্চলগুলিতেই সবথেকে বেশি মানুষ মাংস ভক্ষণ করেন। কী কষ্টের ব্যাপার দেখুন, যে পশ্চিমবঙ্গের মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, যদিও মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করে তার সেদিন কোনো দেশ কাল সীমাবদ্ধ জাতির অন্তর্গত নন, তবুও বলছি যে অংশে যে ভূমিতে মহাপ্রভু জন্মগ্রহণ করেছে সেই ভূমির মানুষ হয়ে আমরা মাছ মাংস ইত্যাদি ভক্ষণ করে চলেছি, যেটা আমাদের বেদ পুরাণ শাস্ত্র, কোনো শাস্ত্র, যে কোনো শাস্ত্রেই খুলে দেখুন না, সমস্ত শাস্ত্রেই যেটাকে নির্দেশ করা হয়েছে যে এটা মানুষের ভক্ষণযোগ্য নয়। মাছ মাংস কেন ক্ষতিকারক, পেঁয়াজ রসুন কেন ক্ষতিকারক, এই নিয়ে আমি ডিটেলে আসবো আপনাদের সাথে আলোচনা করতে। এই ভিডিওতে প্লিজ কেউ কমেন্ট করবেন না যে মাছ মাংস না খেলে প্রোটিন হয় না, বা মাছ মাংস, এই ভিডিওটা মাছ মাংসর উপকারিতা বা অপকারিতা নিয়ে নয়। আপনারা শুধু বিষয়টা বোঝার চেষ্টা করুন, যখন আমি ওই ভিডিওটা বানাবো তখন সেখানে প্রশ্ন করবেন। যাই হোক, এখানে আরেকজন বলছে আমরা গৃহস্থ মানুষ, ছেলেপিলে নিয়ে ঘর করি, মাছ মাংস না খেলে চলবে করে, প্রায় একই জানিস। আচ্ছা, এখানে একজন বলছে সব রকমের মাংস এবং সব রকমের নোংরা কে খায়? মাছ। এজন্য যারা মাছ খায় তাদের শ্লেষ্ঠ বলা হয়। আপনারা অ্যাকচুয়ালি যারা মাছ খায় তারা পশু মানে প্রাণীর থেকেও বেশি পাপ করে, কারণ মাছ, তাও ছাগল এবং ভেড়া এরা মাংসাশী নয়, এরা কী করে, এরা ছোটো ছোটো ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে। কিন্তু মাছ হচ্ছে এমন একটা প্রাণী যে আরেকটা মাছকে খেয়ে ফেলে। সমুদ্রে যত নোংরা ছোটো ছোটো জীব আছে সব মাছ খায়, তো মাছ যারা খায় তারা আরও বেশি পরিমাণে পাপ করছে। এখানে বলছে যারা মদ বিড়ি মাংস ব্যবসা করছে তারা আবার কখনো হরিসভা সংকীর্তন ভোগরাগ ইত্যাদি করছে, তাদের কী ফল হবে? তাদের সেই ধর্মীয় অনুষ্ঠানে অন্যরা অংশগ্রহণ করলে কী ফল হবে?
এইটা বলছে যে কয়টি মুহূর্ত হরি সংকীর্তন করলো তার কিঞ্চিৎ পুণ্য বা সুকৃতি সঞ্চিত হবে, কিন্তু বাদ বাকি মদ বিড়ি মাংসের ব্যবসাজনিত মন্দ কর্মফল তো থাকছেই। তারা যদি ধর্মীয় অনুষ্ঠানে যুক্ত হয় সে তাদের ভাগ্য, কিন্তু অন্য সাত্ত্বিক লোকেরা তাদের সঙ্গে মেলামেশা করা ভালো নয়। এটা একটা ব্যাপারটা এরকম হচ্ছে, আপনি খুব ময়লা ঘাটছেন এবং কিছুক্ষণ জন্য স্নান করছেন, তো যেটুকু সময়ের জন্য আপনি স্নান করছেন সেইটুকু সময় আপনি তো ভালো ফল পাবেনই, কিন্তু যখন আপনি স্নান করা থেকে আবার কাদায় নোংরায় যাচ্ছেন সেই সময় আবার আপনার শরীরে আবর্জনা জমবে, তো এটা স্বাভাবিক, নর্মাল। অনেকে বলেন মাংস নয় মাছ খেলে দোষ নেই। উত্তর কি? মনুসংহিতায় বলা হয়েছে, যস্য যস্য মাংসমাতি স তন্মাংসাদ উচ্যতে, অর্থাৎ যে যার মাংস ভক্ষণ করে সে তন্মাংসখাদক বলে কথিত হয়, কিন্তু মৎস্যভোজী বলতে সব রকমের মাংসভোজী বলে গণ্য। যেহেতু মৎস্য গরু শুকরাদি যাবতীয় প্রাণীর মাংসই ভক্ষণ করে, সুতরাং একটি মাছ খেলে সব মাংসই ভক্ষণ করা হয়, তাই মাছ খাওয়া সর্বতোভাবে পরিচালিত। মাছ অ্যাকচুয়ালি সর্বভোগ, আপনি জলে যে কোনো ছোটোখাটো জিনিস ডিম মাংস টুকরো ফেলুক না কেন মাছ সব খেয়ে নেয়। তো যারা মাংস হিসাবে পশুর মাংস খায় তারা তো শুধু পাপ করছেই, কিন্তু মাছ যখন খেয়েছে সে সব রকম প্রাণীর মাংস অলরেডি তার মধ্যে রয়েছে। তো এখানে অনেক কিছু প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো বইটি অবশ্যই মায়াপুর ইসকন থেকে আপনি সংগ্রহ করতে পারেন, ইসকনে এটা পাওয়া যায়। আমি এটা অনলাইনে খুঁজে দেখেছি কিন্তু অনলাইনে এটা পাওয়া যাচ্ছে না, ইসকনেই একমাত্র দেখলাম যে পাওয়া যাচ্ছে। তবে চিন্তা করবেন না, এই বইয়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি খুব শীঘ্রই একটা সিরিজ আনছি, প্রশ্ন করুন উত্তর পাবেন বলে, সেখানেও আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আপনার যদি প্রশ্ন হয় তাহলে আপনি নিজে প্রশ্ন করুন কমেন্টে, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছি, এবং আপনার প্রশ্ন যদি আমি কমেন্টে উত্তর না দিতে পারি তাহলে আমি চেষ্টা করব সেই প্রশ্নটা নিয়ে একটা যথাযথ ভিডিও আকারে প্রকাশ করার, এবং আপনাকে বলে দেবো যে এই তারিখে এত তারিখ এই তারিখে এই দিন এই ভিডিওটা পাবলিশ হবে, আপনি দয়া করে ভিডিওটা দেখুন, ঠিক আছে? তো চিন্তা করবেন না, আপনার যা প্রশ্ন আছে, কারণ আমি আছি তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। তো বইটা কেমন লাগলো আপনি নিচে মন্তব্য করে জানতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে সেটাও নির্দ্বিধায় মন্তব্য করে জানতে পারেন। খুব শীঘ্রই ঈশোপনিষদ সিরিজটা আনতে চলেছি, যেখানে আমি ঈশোপনিষদের যে মন্ত্রগুলো আছে 18টি মন্ত্র, সেই মন্ত্র তার তাৎপর্য কী, তার ব্যাখ্যা কী, কী মানে মন্ত্রটার, সমস্ত কিছু নিয়ে সিরিজটা আসছে। তো অবশ্যই সেই সিরিজটা দেখুন। আর হ্যাঁ, ভাগবতটা রিসেন্টলি একটুখানি স্টপ গিয়েছে, তো ভাগবতটা আবার শুরু করছি। তো অবশ্যই ভাগবতটা আপনারা দেখবেন, এটা আমি আশা করি। এবং ভাগবতটা না এবার আমি নিজের ফেস ভিডিওটা করবো না, কারণ ফেস ভিডিওতে অসুবিধা হচ্ছে যে প্রপার জায়গা খুঁজতে হয় যে কোথায় বলবো। তো ভাগবতটা চেষ্টা করবো একদম বই আকারে তুলে ধরার। আশা করি ভিডিওটি ভালো লাগলো। আবার আপনার সাথে কালকে দেখা হচ্ছে, আজকের জন্য বিদায়।